চলে এসেছি ক্লাস 9 এর নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমরা করব তাপ। তোমাদের একটা সেকেন্ড ইউনিট আছে এবং ছোট চ্যাপ্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। লিখেছে আয় তোরা দেখে গেল প্রচন্ড তাপ কি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ জ্বলে পুড়ে যাক। আজকে আমরা পড়বো তাপ। তো তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। খুব সহজভাবে বলতে গেলে সব বইতেই লেখা আছে, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয়ে ওঠে। যেমন ধরো এটা এরকম পাথর বলতে পারো বা একটা লোহার টুকরো বলতে পারো। এই লোহার টুকরোটা আমার হাতে আছে, খেলা করছি, সেই হাতে নিয়ে আমি খেলা করছি, এরকম করে ওটা নিয়ে খেলা করছি। তুমি এটাকে উনুনের মধ্যে ফেলে দিলে, একটা আগুন জ্বলছে কোথাও, হ্যাঁ, সেই উনুনের মধ্যে আগুন জ্বলছে, সেইখানে ফেলে দিলে সেখান থেকে তুলে নিয়ে এসে, লাল হওয়ারও দরকার নেই, একবার লাল করেই তো তারও মানে, সেখান থেকে তুলে নিয়ে এসে তুমি আবার হাত দিলে, হাত দিতে পারছি না, তো ধরে রাখতে পারছি না। তাহলে বস্তুটার মধ্যে কি এমন পরিবর্তন হলো যে আগে ধরতে পারছিলাম, এখন ধরতে পারছি না, আগে ধরতে পারছিলাম, এখন কিন্তু সেটাকে ধরতে পারছি না। তাহলে সে কি করেছে না, সে একটা শক্তি গ্রহণ করেছে, সেই শক্তি গ্রহণ করে উত্তপ্ত হয়ে উঠেছে। আবার কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবো আবার ধরা যাচ্ছে। তার মানে এবার কি হলো, সেই শক্তিটা বর্জন করেছে। তাহলে প্রথমে শক্তি গ্রহণ করে উত্তপ্ত হয়েছে, তারপরে শক্তি বর্জন করে শীতল হয়েছে। যে শক্তিটা সে গ্রহণ করেছিল বা বর্জন করলো সেটাই হচ্ছে তাপ। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং যেটা বর্জন করলে বস্তু হচ্ছে শীতল হয়ে যায়। বেশ, তাপ তো বুঝলাম। এবার হচ্ছে উষ্ণতা। উষ্ণতা হচ্ছে, মনে করো তাপের একক হচ্ছে ক্যালোরি, আমরা সব পরে আসবো। মনে করো এটা একটা বস্তু, এই বস্তুটা দুটো বস্তুকে আমি কন্ট্যাক্ট করেছি, মানে দুটো বস্তুকে স্পর্শ করেছি, টাচ করেছি। এই বস্তুটায় তাপ আছে 200 ক্যালোরি আর এই বস্তুটায় তাপ আছে 500 ক্যালোরি। একটা তাপ আছে 200 ক্যালোরি আর একটা তাপ আছে 500 ক্যালোরি। তাহলে আমি কি বলতে পারি যে এই 500 ক্যালোরি বেশি তাপ আছে, মানে এই 500 থেকে 200 তে তাপ আসবে, 500 ক্যালোরি বস্তুটা থেকে 200 ক্যালোরি বস্তুতে তাপ আসবে, বলতে পারি? এভাবে দেখো দেখি, আরেকটু বলি, এটা থাক, এটা আঁকাই থাকে, কেন পাশে আরেকটু আঁকি, এটা দেখে একটু ধারণা পাবে, এটা দেখে ধারণা পাবে। এই একটা পাত্র, কিসের পাত্র? জলের পাত্র, জলের পাত্র। তাহলে জলের পাত্রে এবার এখানে লাগানো আছে, মানে কলটা এখানে লাগানো আছে। তাহলে এখানে যদি এই কলটাকে যদি ওপেন করে দেওয়া হয়, এই কলটা যদি ওপেন করে দেওয়া হয়, তাহলে কোন দিক থেকে কোন দিকে জল যাবে বলো দেখি, এটা বলতে পারবে? জলটা এই দিক থেকে এদিকে যাবে, কিন্তু জল তো এটা বেশি আছে, এটা বেশি আছে, এটা কম আছে, তাহলে জল তো এই বেশি থেকে কমে এলো না, জলে কম যেদিকে সেদিক থেকেই এদিকে গেল। কেন গেল না? কেন গেল না? কারণ হচ্ছে এই যে উচ্চতার পার্থক্যটাই জলপ্রবাহের কারণ, উচ্চতার পার্থক্যটাই এখান দিয়ে জলের পরিবহনের কারণ। বুঝা গেছে? তাহলে যতক্ষণ উচ্চতার পার্থক্য থাকবে যতক্ষণ জল প্রবাহিত হবে এবং বেশি উচ্চ স্থান থেকে কম উচ্চ স্থানের দিকে জল প্রবাহ হবে। তাহলে জলপ্রবাহটা কে নিয়ন্ত্রণ করছে? জলপ্রবাহটা জলের পরিমাণ নিয়ন্ত্রণ করছে? নো, জলের প্রবাহ নিয়ন্ত্রণ করছে উচ্চতার পার্থক্য বা উচ্চতা নিয়ন্ত্রণ করছে। তাহলে একই রকম ভাবে জাস্ট যা কি বলে ইংরেজিতে, জাস্ট লাইক দ্যাট, জাস্ট লাইক দ্যাট। তাহলে এখানে 200 ক্যালোরি তাপ আছে, এখানে 500 ক্যালোরি তাপ আছে, তাহলে কোন দিক থেকে কোন দিকে তাপ যাবে সেটা কিন্তু এরা নির্ধারণ করবে না। দে উইল নট ডিসাইড। কে ডিসাইড করবে? ডিসাইড করবে টেম্পারেচার। যদি দেখা যায় যে এর উষ্ণতা হচ্ছে 70 ডিগ্রি সেন্টিগ্রেড আর এর 500 ক্যালোরি তাপ নিয়ে এর উষ্ণতা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, অবভিয়াসলি এর কম তাপ থাকলেও এদিক থেকে এদিকে তাপ যাবে। একটা গ্লাসে জল আছে আর একটা গ্লাসে, এটাতেও ওয়াটার হয়,
তাহলে কোনটায় বেশি জল है আর কোনটায় কম জল है ये हम मापना नहीं प्रयोजन है, इसको मापना नहीं प्रयोजन है, মাপার দরকার নেই, আমি দেখেই বলে দিতে পারবো। একই রকমের গ্লাস, এর জলের হাইটটা বেশি, তাহলে এটা বেশি তাপ আছে, হাইটটা কম, কম তাপ আছে, যদি একই রকমের পাত্র হয় তবে। তাহলে এক কথা বলতে পারি যে এই লেভেলটা হচ্ছে কি, জলের উচ্চতাটা কি নির্ধারণ করছে, জলের পরিমাণকে মানে প্রকাশ করছে। তাহলে জলের পরিমাণ তার প্রকাশক হচ্ছে লেভেল। তাহলে একই রকম ভাবে উষ্ণতা হচ্ছে তাপীয় অবস্থাকে প্রকাশ করে। তাহলে উষ্ণতা কাকে বলবো? উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যে অবস্থাটা স্থির করে দেয় দুটো বস্তুকে পরস্পর সংস্পর্শে রাখলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে তাপ দেবে না দ্বিতীয় বস্তু থেকে তাপ গ্রহণ করবে। তাহলে আমরা দুটো জিনিস পড়লাম, কি কি? তাপ কাকে বলে এবং উষ্ণতা কাকে বলে। তাহলে তাপ কাকে বলে না, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে, বর্জন করলে বস্তু শীতল হয়ে যায়। আর উষ্ণতা কি? উষ্ণতা হলো তাপ শক্তির প্রকাশ, যা ঠিক করে দেয় যে দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে তাপ দেবে না দ্বিতীয় বস্তু থেকে তাপ হচ্ছে গ্রহণ করবে। তো তোমরা এটা পড়বে, তারপরে হচ্ছে একদম তোমরা বইতেও দেখবে আছে, হ্যাঁ অনেক বইতে আছে, দেখবে একটু কনসেপ্টটা রাখা প্রয়োজন, যে একদম আমি বেশিটা বলবো না। খাতার বাঁ দিকে তাপ আর ডান দিকে হচ্ছে উষ্ণতা, হিট অ্যান্ড টেম্পারেচার, এই দুটো ছক কেটে, একে আবার তাপমাত্রাও বলে, একই জিনিস। তো এদিকে তাপ আর এদিকে উষ্ণতা ছক কেটে তাপ আর উষ্ণতার পার্থক্যটা তৈরি করবে। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে উত্তপ্ত হয়ে যায়, বর্জন করলে শীতল হয় কোনো বস্তু। তাপীয় অবস্থা স্থির করে দেয়, তাপ হচ্ছে সংস্পর্শে রাখলে কে তাপ গ্রহণ করবে কে তাপ বর্জন করবে। এটাকে জলের উচ্চতার সঙ্গে, এটাকে জলের পরিমাণের সঙ্গে তুলনা করা হয়, যার উচ্চতার সঙ্গে তুলনা করা হয়। তাপের প্রবাহকে নিয়ন্ত্রণ করে না, তাপের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। আমি যদি একটা পয়েন্ট লিখবো, আর এই এককটা মনে রাখবে ক্যালোরি, আর এসআইতে হচ্ছে জুল, আর এর একক হচ্ছে সিজিএস এ ডিগ্রি সেন্টিগ্রেড, এসআইতে হচ্ছে কেলভিন, ডিগ্রি কেলভিন হয় না, কেমন? এটা একটু মনে রাখার পয়েন্ট, আমি এটা লিখলাম এই পয়েন্টটা, ঠিক আছে? সিজিএস তাপের একক হচ্ছে ক্যালোরি, এসআইতে তাপের একক হচ্ছে জুল, আর সিজিএস এ উষ্ণতার একক ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআইতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন। আর একটা জিনিস একটু খেয়াল রাখবে, তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, আর উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। ক্যালোরিমিটার, তাহলে ক্যালোরিমিটার হচ্ছে তাপমাপক যন্ত্র আর থার্মোমিটার হচ্ছে উষ্ণতা মাপক যন্ত্র। তো এই পার্থক্যটা তোমরা করবে। এরপর আমরা চলে আসবো হচ্ছে ক্যালোরিমিটার মূলনীতি নিয়ে। ক্যালোরিমিতির মূলনীতিটা আমরা হচ্ছে, এর দুটো পার্ট আছে ক্যালোরিমিতির মূলনীতি। প্রথমটা হচ্ছে তোমার ক্যালোরিমিতির মূলনীতির প্রথম অংশটা হচ্ছে একদম ক্লাস 9 এর মতন করে একটা ভাষাগত ব্যাখ্যা, এবং মূল যে গুণগত বিষয়টা, মূল যে বিষয়টা ঘটছে, যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাকে তুলে ধরা হচ্ছে, এবং সেটাকে হচ্ছে মৌখিকভাবে তুলে ধরা, ঠিক আছে, লিখে। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে অঙ্কের মাধ্যমে তার গাণিতিক প্রকাশ। তাহলে একটা হচ্ছে এর মধ্যে যে বিজ্ঞানটা রয়েছে, যে ইয়েটা রয়েছে, যে সূত্রটা রয়েছে, সেই নীতিটাকে তুলে ধরা, আর 2 নম্বর হচ্ছে গাণিতিক প্রকাশ। আমরা প্রথমে উদা বাংলায় জিনিসটা দেখি, কি এইটা একটা পাত্র, এইটারে কি কয়? এইটারে কয় পাত্র। এই পাত্রের মধ্যে পরিষ্কার, এই পাত্রের মধ্যে পানি লিয়া হয়, কি আছে? জল আছে। এই পাত্রের মধ্যে জল আছে, জলের উষ্ণতা ধরো
40 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এইখানে একটা বলকে ফেলেছি, লোহার বল, লোহার বলটা গরম করে ফেলেছি। এর উষ্ণতা ধরো হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে লোহার বলটা গরম আর জলটা হচ্ছে ঠান্ডা। তাহলে আমি যখনই ফেলবো, আস্তে করে ফেলতে হবে, ছ্যাঁক করে শব্দ হবে। তাহলে যখন ফেলবো, ফেলার পর কি হবে, কে তাপ গ্রহণ করবে কে তাপ বর্জন করবে বলা যাবে। এবার কেন বলা যাবে, এই যে উষ্ণতার পার্থক্য রয়েছে, লোহার বলটা তাপ বর্জন করবে আর এই জল হচ্ছে তাপ গ্রহণ করবে। তাহলে কতক্ষণ ধরে এই গ্রহণ বর্জনের খেলা চলবে? লোহা তাপ বর্জন করতে করতে, লোহার বলটা তাপ বর্জন করতে করতে উষ্ণতা কমতে থাকবে, আর এই জলটা ঠিক একই অনুপাতে তাপ গ্রহণ করতে করতে উষ্ণতা বাড়তে থাকবে। এই অবস্থায় কিছু শর্ত আমাকে পালন করতে হবে। সেই শর্তগুলো পালন করার পর দেখা যাবে যে এ যতটা তাপ বর্জন করেছে এ ততটা তাপই গ্রহণ করেছে। কখন? যখন দুজনের উষ্ণতা সমান হয়ে যাবে। এটা খুব ভাইটাল, এখানটা একদম আন্ডারলাইন করা থাকবে, লেখার মধ্যে নোটের মধ্যে আন্ডারলাইন করা থাকবে। তোমরা যখন পরীক্ষায় লিখবে যে দুটো বস্তুর তাপের গ্রহণ বর্জন চলতে থাকবে ততক্ষণ যতক্ষণ না এদের উষ্ণতা সমান হয়। উষ্ণতা সমান হলে তাপের গ্রহণ বর্জন হচ্ছে বন্ধ হয়ে যাবে। এটা একটু আমি এখানে লিখে দিই, উষ্ণতা সমান, এটাকে বলা হয় তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থা, তাপীয় সাম্যাবস্থা মানে কেউ আর তাপ গ্রহণ করবে না, কেউ আর তাপ বর্জন করবে না। তাহলে উষ্ণতা সমান হয়ে গেলে তাপীয় সাম্যাবস্থায় পৌঁছে গেল, এবং তাপীয় সাম্যাবস্থায় পৌঁছে যাওয়া মানে কেউ তাপ গ্রহণ বর্জন বন্ধ হয়ে গেল। তখন দেখা যাবে যে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান সমান শীতল বস্তু দ্বারা হচ্ছে গৃহীত তাপ। অনেকেই শুধু এই লাস্ট লাইনটুকু লিখে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এইটুকু লিখলে হবে না, গোটা লিখতে হবে। উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, এবং তার আগে গোটা ঘটনা ব্যাখ্যা করতে হবে। তাপ উষ্ণতা সমান হবে, তাপের সাম্যাবস্থায় পৌঁছবে, গোটা লেখার পর লাস্টে এটা লিখতে হবে। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। এবং এর সঙ্গে লিখতে হবে শর্ত। এই যেটা বলছিলাম যে কিছু শর্ত পালিত হলে তবে এটা হবে। সেই শর্তগুলো হচ্ছে একটু সংক্ষেপে ছোট করে আঁকি এখানটায়। এই যে সেই বল, প্রচন্ড তাপ, এই যে সেই বল, এই তাপ বর্জন করছে, এই তাপ গ্রহণ করছে। এই গোটা যন্ত্রটাকে আমরা বলবো ক্যালোরিমিটার। দেখো একটা যন্ত্রই হচ্ছে ক্যালোরিমিটার, এবং এটা এমন ভাবে ব্যবস্থা করা থাকে যে ভেতরকার তাপ বাইরে যাবে না, আর বাইরের তাপ ভেতরে আসবে না। এই ক্রস চিহ্ন দিলাম। এই ছবিটা দেখি আশা করছি তোমরা কনসেপ্টটা পেয়ে যাবে, বুঝতে পারবে। তাহলে 1 নম্বর শর্ত কি, যে ক্যালোরিমিতির মূলনীতি লিখবো, পরীক্ষার সময় প্রশ্নে চাক বা না চাক যদি 2 নম্বর থাকে প্রশ্নে, তখন কিন্তু আমরা এটা উল্লেখ করব অবশ্যই শর্তগুলো। তাহলে কি শর্ত? 1 নম্বর শর্ত যে এই ভেতরকার তাপ বাইরে নট যায়গা আর বাইরের তাপ ভেতরে নট আসেগা, 1 নম্বর। 2 নম্বর, এটা গেল 1। 2 নম্বর হচ্ছে এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। ধরো সোডিয়াম পটাশিয়াম এই ধাতুগুলো আছে, এরা জলের সঙ্গে তীব্র বিক্রিয়া করে, মানে একবারে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় জলের সঙ্গে। তো এরকম একটা সোডিয়ামের টুকরো যদি আমি এরকম গরম করে উত্তপ্ত করে সোডিয়ামের টুকরো যদি জলের মধ্যে ফেলি, গিয়ে হিসেব করতে বসি গৃহীত তাপ বর্জিত তাপ, তাহলে দেখবো আমার মুখ টুক পুড়ে চুল খাড়া হয়ে গেছে, একদম এমন বিস্ফোরণ হবে। সেটা করা যাবে না। তাহলে 2 নম্বর কি বললাম, যে এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। রাসায়নিক বিক্রিয়া ঘটলে বিপুল তাপ উৎপন্ন হতে পারে, অথবা কোনো ক্ষেত্রে তাপ শোষিত হতে পারে। সুতরাং এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া
বিক্রিয়া বিক্রিয়া বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। আর 3 নম্বর হচ্ছে একটা কঠিন আর একটা তরল হলে কিন্তু এই ইয়ে করা যাবে না। একটা কঠিন একটা তরল হলে সেই কঠিনটা তরলে দ্রবীভূত হবে না, মানে একটা সেই মিছরির টুকরো, একটা মিছরির টুকরো, মিছরি তাল মিছরি হয় সেরকম মিছরির টুকরো নিয়েছি, গরম করেছি, গরম করে জলে ফেলেছি, হ্যাঁ ফেলে বলছি যে কতটা তা গ্রহণ বর্জন হিসেবে খাতা নিয়ে বসেছি, দেখো নাই। অথবা একটা সেই সেই কি বলে পাটালি গুড়, সেই খেজুর গাছের পাটালি গুড় হয়, সেই পাটালি গুড় গরম করে গরম গরম জলের মধ্যে ফেলে দেখে বসে আছি, দেখবো সব হাওয়া, তখন চুমুক দিয়ে খেয়ে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে 3 নম্বর পয়েন্টটাও বোঝা গেল। তাহলে 1 নম্বর কি, যে বস্তুগুলোর মানে ভেতরকার তাপ বাইরে যাবে না, বাইরের তাপ ভেতরে আসবে না। আর 2 নম্বর হচ্ছে এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। 3 নম্বর হচ্ছে একটা কঠিন একটা তরল হলে কঠিনটা তরলের মধ্যে দ্রবীভূত হবে না, তবে গিয়ে এই শর্তগুলো পালিত হবে। তো এটা গেল হচ্ছে ওই ক্যালোরিমিতির মূলনীতি রচনাধর্মী ব্যাপার। এরপর আসবে গাণিতিক হিসেবে, গাণিতিক হিসেবে আসবো। তোমরা ক্লাস 8-এ অঙ্ক করেছিলে, মনে আছে কি নেই আমি জানি না, আমরা এখানেও অঙ্ক করব, ওই অঙ্ক আবার করব, फिर से करेंगे करेंगे या मरेंगे, H সমান MST, H সমান MST অঙ্ক করেছিলাম। তাহলে H হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, H সমান ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু T মানে হচ্ছে T2 - T1। অরিজিনাল সূত্রটা হচ্ছে এইটা, কোনো উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ বা শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, এটা হচ্ছে MS T2 - T1। ঠিক আছে, বেশ। এইবার আমরা গাণিতিক বিশ্লেষণে আসি। আবার आंकता है, फिर से आंकता है, कोई बात नहीं, हम आंकेंगे। আঁকা হিন্দিতে কি বলে কে জানে, কে জানে গো হিন্দিতে কি বলে আঁকাকে? যাই হোক, তো এইখানে এইখানে এই সেই বল যার উষ্ণতা বেশি। আগের বার তো আমি একটা আন্দাজে বললাম যে 120 ডিগ্রি 40 ডিগ্রি করে বললাম, এবার আর বলা যাবে না। তাহলে সে একই ঘটনা ঘটছে, বল গরম জল ঠান্ডা, বল জলে জল বলে। তো ধরা যাক এই তরলের ভর হচ্ছে M1, আর জল বলছি না, তরলই বলছি, ভর হচ্ছে M1, এর উষ্ণতা হচ্ছে S1 আর এর টেম্পারেচার হচ্ছে T1। M1 S1 এবং T1। তাহলে তরলের ভর M1, আপেক্ষিক তাপ S1, উষ্ণতা হচ্ছে T1। আর এই বলের ভর হচ্ছে M2, আপেক্ষিক তাপ S2, উষ্ণতা হচ্ছে T2। দিয়ে এইবার এই তাপের আদান প্রদানের ফলে লাস্ট যে টেম্পারেচার হবে, যে উষ্ণতা দাঁড়াবে, সেটা নট ইকুয়াল টু T1, নট ইকুয়াল টু T2, কারোর সঙ্গে সমান হবে না। T1 যদি ঠান্ডা হয় আর T2 যদি গরম হয়, তাহলে এটা মাঝামাঝি টেম্পারেচারে কি দাঁড়াবে, ধরলাম সেটা হচ্ছে T। সেটা কত? সেটা হচ্ছে T। তাহলে এই টিটা কার থেকে বড়? T1 এর থেকে বড়, কারণ জল তো ঠান্ডা ছিল, সেখান থেকে বেড়ে টি হয়েছে। খুব ভালো করে খেয়াল রাখবে, অঙ্ক করতে গেলে এটা লাগবে। তাহলে টি হচ্ছে T1 থেকে বেড়ে টি হয়েছে, আর এখানে T2 থেকে কমে টি হয়েছে। এই ক্ষেত্রে উষ্ণতার ফারাক কিন্তু T - T1, আর এর ক্ষেত্রে উষ্ণতার ফারাক কত? T2 থেকে T হয়েছে, T2 - T, T2টা বেশি, Tটা কম। এবার দেখো গাণিতিক ভাবে বলবো, हम बताएंगे গাণিতিক ভাবে। তাহলে তরল দ্বারা গৃহীত তাপ H1 সমান কত?
m1s1 ইন্টু t1 থেকে বেড়ে t হয়েছে, তাহলে t মাইনাস t1, ঠিক আছে। এটা গেল হচ্ছে তরল দ্বারা গৃহীত তাপ, বা আমরা লিখতে পারি এটাকে ঠান্ডা বস্তু বা শীতল বস্তু, কোল্ড অবজেক্ট। ঠান্ডা বস্তু দ্বারা গৃহীত তাপ। উষ্ণ বস্তু বা কঠিন বস্তু বা বল দ্বারা বর্জিত তাপ H2, বর্জিত তাপটা এই কালিতে লিখি, H2 সমান হচ্ছে কত, M2S2, উষ্ণতা পরিবর্তন কত, T2 থেকে নেমে T হয়েছে, তাহলে T2টা বড় Tটা ছোট, তাহলে এটা হবে T2 মাইনাস T, ঠিক আছে। এটা গৃহীত তাপ H1, এটা বর্ধিত তাপ H2। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আমরা লিখব H1 সমান সমান H2, মানে M1S1 T মাইনাস T1 সমান M2S2 T2 মাইনাস T। তাহলে এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতির গাণিতিক হিসেব। তাহলে দুটো পার্ট হলো, একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার হিসেব, যেটা লিখে দিয়ে এলাম গৃহীত তাপ সমান বর্জিত তাপ, আর তার সঙ্গে গাণিতিক হিসেবটাও দিতে হবে, এবং এইটা দিয়েই আমাদের অঙ্ক করতে হবে। H সমান msc এর অঙ্ক তো করতেই হবে, তার সঙ্গে এইটার অঙ্ক কিছু করতে হবে, ঠিক আছে। অঙ্কে আসার আগে আরেকটু থিওরি একটু আলোচনা করে নিই, তারপর অঙ্কে আসবো। সেটা হচ্ছে জুলের সূত্র। এটা আলোচনা করব, তারপরে আমরা অঙ্কে আসবো। তো জুলের সূত্রটা বলছে যে যখন কার্যের ফলে তাপ উৎপন্ন হয় আর তাপ প্রয়োগের ফলে কার্য হয়, তখন তারা পরস্পর হচ্ছে সমানুপাতিক। কিরকম সমানুপাতিক? মানে একটা বাড়লে আরেকটা বাড়ে, খুব সহজ সিম্পল ব্যাপার। এই দুটো হাত নিলাম, এই নমস্কার করলাম, করে 4 বার ঘষলাম, দেখো হাতটা গরম হয়েছে, নিজেরা করে দেখো গরম হয়েছে, তাহলে কাজ করেছি, তাপ উৎপন্ন হয়েছে। তাহলে 4 বার ঘষেছি, এইবার আমি ঘষছি 40 বার ঘষছি, দেখো তো আগের বারে থেকে বেশি তাপ উৎপন্ন হয়েছে কিনা, কন্টিনিউ তাপ উৎপন্ন হয়ে যাচ্ছে কিনা, হচ্ছে। তাহলে যখন কম কাজ তখন কম তাপ, যখন বেশি কাজ তখন বেশি তাপ। আবার তাপ প্রয়োগের ফলেও কার্য হতে পারে। মনে করো সহজভাবে বলি, মনে করো একটা গ্যাসের উপরে হচ্ছে হাঁড়ি বসানো আছে, কেমন হাঁড়ি বসানো আছে, তো গ্যাস জ্বলছে, হাঁড়ির উপর ঢাকনাটা হচ্ছে এই একটু একটু উঠছে, অল্প অল্প উঠছে, তাহলে নিচে তাপ পাচ্ছে, সেই তাপের প্রভাবে গ্যাস বাষ্প হচ্ছে, বাষ্প হয়ে সেইটাই কিন্তু যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে, এবং এটাকে ঢাকনার গ্যাসের ওই হাঁড়ির যে ঢাকনাটা সেটাকে তুলছে। আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে দেখবো বেশি বেশি করে তুলছে, এরকম করে তুলছে, ঢাকনাটা পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাচ্ছে। যখন তুমি তাপ বাড়িয়ে দিলে, বেশি বেশি তাপ দিচ্ছ, তখন ঢাকনাও বেশি বেশি করে উঠছে। তাহলে কি ব্যাপারটা কি দাঁড়ালো, কার্যের ফলে যখন তাপ উৎপন্ন হয় এবং তাপ প্রয়োগের ফলে যখন কার্য হয়, তখন তারা পরস্পর হচ্ছে কি সমানুপাতিক, একটা বাড়লে আর একটা বাড়ে, একটা কমলে আর একটা কমে। তো এদিকে কি বলে সরল সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি W is H, ওয়ার্ক is equal to হিট, is equal to বলছি ওয়ার্ক হচ্ছে প্রপোর্শনাল টু হিট। এটা আমরা ভাষাগতভাবে কি বলবো, একটু বিজ্ঞান মানেই তো শুধু ওই অঙ্কটা বলে দিলাম না, একটু বেশ সাজিয়ে গুছিয়ে ভাষা টাষা দিয়ে বলতে হবে। এটা কি বলবো, যখন কার্যের ফলে তাপ উৎপন্ন হয়, যখন কার্যের ফলে তাপ উৎপন্ন হয় অথবা তাপ প্রয়োগের ফলে কার্য সম্পন্ন হয়, তখন উৎপন্ন তাপ এবং কৃত কার্য পরস্পর হচ্ছে সমানুপাতিক। তাহলে এবার আমাদের সেই চেনা ছক, সমানুপাতিক চিহ্নকে সমান করব, W সমান JH।
ডব্লিউ সমান জে, তোমরা এই সাইন্স থেকে বারবার বারবার এই একটা করে সমানুপাতি সমান করতে গেলে একটা ধ্রুবক আনতে হচ্ছে। ধ্রুবক যা খুশি হতে পারে, জে হতে পারে, কে হতে পারে, সিগমা হতে পারে, রো হতে পারে, অনেক কিছু দেখবে, প্রচুর রকম ধ্রুবক দেখবে, কিন্তু ধ্রুবকটা আনলেই হবে না। এই যে আমি লিখলাম ব্র্যাকেটে যে ধ্রুবক, তাকে আমাকে কিন্তু ডিফাইন করতে হবে, তার বংশ পরিচয়, তার সব আমাকে দিতে হবে। কিন্তু ডাব্লিউ সমান জে এইচ, তাহলে আমি জে কে ডিফাইন করব, তাহলে জে সমান দেখো লিখতে পারি ডাব্লিউ বাই এইচ। খুব সিম্পলি ডিফাইন করলে জে কে আমি কি বলতে পারি, যে একটা জে একটা নাম আছে, জে কে বলা হয় জুল তুল্যাঙ্ক, জে কে বলা হয় জুল তুল্যাঙ্ক। তাই যে মানে হচ্ছে কৃত কার্য এবং তাপের অনুপাত। আবার দেখো এইখানে যদি এইচ সমান 1 হয়, এইচ সমান 1 হয়, এইচ সমান 1 হয়, তাহলে কি হবে, তাহলে এইচ এর জায়গায় 1 বসিয়ে দিলে কি পেয়ে যাবো, তাহলে 1 থাকা না থাকা সমান, তাহলে জে সমান কি হয়ে যাবে, জে বাই এইচ ছিল তো, এটা কি হয়ে যাবে, রূপান্তরিত হয়ে যাবে জে সমান ডব্লিউ। তাহলে জুল তুল্যাঙ্ক বলতে কি বোঝায়, জুল তুল্যাঙ্ক বলতে কিছু পরিমাণ কার্যকে বোঝায়। কখন, when it means that it is a work, কখন, when heat is unity, অর্থাৎ একক পরিমাণ তাপ উৎপন্ন করতে, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় কি, জুল তুল্যাঙ্ক। একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় জুল তুল্যাঙ্ক। বেশ, এই বুঝতেই পারছো আমরা একটা অঙ্কের ফর্মুলা পেয়ে গেছি।